রৌদ্রের দ্বিপ্রহর। বন্যা ভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে, তার পেছন পেছন আরোহী আসছে বন্যাকে জ্বালাতে জ্বালাতে। এই বন্যা, তোর কোনো বর বাসায় তোর জন্য অপেক্ষা করছে যে এত জলদি হাঁটছিস বলতো? একটু আসতে জানা। বন্যা আরোহীর কথা কানে না নিয়ে হাঁটতে থাকে। বন্যার বিয়ের খবর পাওয়ার পর থেকে যে বন্যার পেছনে পড়ে আছে। আরোহীর গলার আওয়াজ আবারও বন্যার কানে আসে। এই বন্যা, তুই বিয়ে করলি অথচ আমাকে একটু বলি না? আচ্ছা ছাড়, না বলি, কিন্তু তোর বরের সাথে দেখা তো করাবি, অ্যাটলিস্ট একটা ছবি তো দেখাবি নাকি? বন্যা হাঁটা থামিয়ে আরোহীর দিকে ফেরে। আরোহী বাচ্চাদের মতো চেহারা করে হাসে। তার সেই হাসি উপেক্ষা করে বন্যা আবার হাঁটা ধরে। ওদিকে আরোহী তার দিকে তেড়ে এসে বলে, এই এই আমার না তোর ভাবসাব একদম ভালো ঠেকছে না। বাই এনি চান্স তোর বড় কি ওই ভুড়িওয়ালা টাকলা এমন কেউ নাকি রে? বন্যা পেছন ফিরে আরোহীকে চোখ রাঙানি দিয়ে আবার সামনে ফেরে। তখনই চোখ যায় তার থেকে 2 হাত দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে আদিত্যর দিকে। আদিত্য দেখে বোধহয় পৃথিবীর সব জড়তা ভর করে এসে বন্যার উপর। বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে, আর আরোহী তার বকবক চালিয়ে যায়। এদিকে আদিত্য তার হাতের দিকে কপাল কুঁচকে তাকায়, গলা স্বর উঁচু করে বন্যার উদ্দেশ্যে বলে, বন্যা, আজ আমার দরকারি কাজ আছে, একটু জলদি আসুন প্লিজ। বন্যা কী করবে ভেবে পায় না। এদিকে আরোহী বকবক করেই চলছে, ওদিকে আদিত্য তাকে ডাকছে। আরোহীর কথা কানে পৌঁছানো সে গর্জে ওঠে, তেড়ে এসে বলে, হ্যালো মিস্টার, কী প্রবলেম আপনার? সাহস তো কম না আমার বান্ধবীকে বাজে প্রস্তাব দেন? আপনি কোন দেশের রাজা যে আপনি বলবেন আর বন্যা গটগট করে আপনার বাইকে উঠে যাবে? আদিত্য আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। আশেপাশের মানুষ তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে। আদিত্য অসহায় গলা বলে, নিজের বউকে বাইকে ওঠানো কি আইনত দণ্ডনীয় অপরাধ? আরোহী থতমতে খেয়ে যায়, অসহায় দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যা ইশারায় হ্যাঁ বোঝায়। আরোহী আমতা আমতা করে বলে, সরি দুলাভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আদিত্য বন্যাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। দুজনে চুপ। মাঝ রাস্তায় এসে বন্যা মিনমিন গলা বলে, আরোহীকে ওভাবে না বললে পারতেন। কী ভাবলো কে জানে? আদিত্য স্বাভাবিক গলা প্রশ্ন ছুড়ে দেয়, আর আরোহী যে আমাকে গণপুটুনি খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিল তার বেলায়? আদিত্যর কথার পিঠে বন্যা আর কিছু বলার মতো খুঁজে পায় না বিদায় চুপ করে বসে থাকে। বাসার সামনে বাইক থামলে বন্যা ফট করে নেমেও আজও আদিত্যকে শুধায়, আপনি ভেতরে যাবেন না? আদিত্য মুচকি এসে বলে, জীবনে জামাইয়াদর খাওয়ার অনেক সুযোগ পাবো, কিন্তু এখন অফিসে না গেলে আমার চাকরিটা দফারফা হয়ে যাবে। বন্যা মিনমিন গলা বলে, আপনি রোজ রোজ আসেন কেন? আমি একা বাসায় আসতে পারবো। আদিত্য ঘোর লাগা গলা বলে, বউ যদি হারিয়ে যায়? বন্যার সঙ্গে সঙ্গে জবাব, আমি বাচ্চা নই যে হারিয়ে যাব। বন্যার কর্তার পিঠে আদিত্য তাকে শুধায়, তুমি আমার বউ? আদিত্য এহেন কথায় বন্যা ইচ্ছে করে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। তাকে লজ্জা পেতে দেখে আদিত্য ঠোঁট কামড়ে হাসে। তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার জন্য আজ বোধহয় চাকরিটাই চলে যাবে। বন্যা কোনো রকম নিজেকে সামলিয়ে আদিত্যকে বিদায় দিয়ে বাসার ভিতরে চলে আসে। অপরাহ্নের শেষ ভাগ। বন্যা বাসার পাশের নদীটার দিকে তাকিয়েছে। বাম হাতে পড়া ব্রেসলেটটা ডান হাত দিয়ে নাড়াচাড়া করছে। হুট করে হেসে দেয় সে। মানুষটা বিনা কারণে হাসে, হয় পাগল হলে নইলে প্রেমে পড়লে। বন্যা কি তাহলে প্রেমে পড়ছে? ব্রেসলেটটা তাকে বিয়ের রাতে আদিত্য পরিয়ে দিছিল। মানুষটা বরাবরই স্পষ্ট পাচ্ছি। ব্রেসলেট পরিয়ে দিয়ে সরাসরি তাকে বলেছিল, বন্যা, আমি জানি বিয়েতে তোমার মতামত ছিল কি না আমার জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার বৃষ্টিকন্যাকে পেতে এতটাই উন্মাদ হয়েছিলাম যে কারো কথা শুনতে প্রস্তুত ছিলাম না। অতঃপর আদিত্য মিষ্টি একটা হাসি দিয়ে বলেছিল, ভুল যখন করেছি শাস্তি তো পেতে হবে। তাই যতদিন না তুমি এই সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে পারছো, আমি না হয় বিবাহিত ব্যাচেলার হয়ে থাকবো। বিবাহিত ব্যাচেলার শব্দটি আপন মনে আওড়ে বন্যা হেসে দেয়। এমন সময় আগমন ঘটে মহিমা বেগমের। বন্যাকে একা একা হাসতে দেখে বলে, কিরে, একা একা কীভাবে হাসছিলি? বন্যা হাসি থেমে যায়, গালে ফুটে ওঠে লাল হাপা। কী বলবে বুঝতে না পারে আমতা আমতা শুরু করে দেয়। মহিমা বেগম তা দেখে হাসেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, বলেছিলাম না তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে ভালো রাখবে, তোর অতীতকে ভুলিয়ে দিবে। আদিত্য তোকে খুব ভালো রাখবে দেখিস। মহিমা বেগম খানিকক্ষণ থেকে আবার বলেন। বন্যা মনোযোগ দিয়ে তার কথা শুনে, ছেলেটা 1 মাস আগে নতুন চাকরি পেয়ে তোর খালুর কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। তোর খালু তো না করে দিয়েছিল, পরিবারকে না পাঠিয়ে নিজেই প্রস্তাব নিয়ে চলে এসেছে ভেবে। কারণ আদিত্যর সাথে ওর পরিবার বোধহয় তেমন একটা বনিবননা নেই, আর এটাই তোর খালুর কানে গিয়েছিল। পরে আমি তো তোর খালুকে বুঝিয়ে বললাম, আদিত্যর মতো আর ছেলে হয় না। দ্বিপ্রহরের শেষ ভাগ। মেঘহীন আকাশে সূর্য খারাপভাবে কিরণ ধরাচ্ছে ধরণীতে। জানলা গলে আসা দমকা বাতাসে ঘুমন্ত বন্যার চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘুমের মধ্যে বন্যা বিরক্ত সূর্য আওয়াজ করে। আজ সে ভার্সিটি থেকে আগেই চলে এসেছে, আদিত্যর জন্য অপেক্ষা করেনি। তার অশান্ত মনে কেন যেন আজ মানুষটার কথা স্মরণই হলো না। হয়তো দীর্ঘ সময় পর অতীতকে নিজের সামনে দেখেছে বলে এমনটা হয়েছে। আজ আরোহীর জেদের কারণে আরোহীর সাথে একটা কফি শপে যেতে হয় বন্যাকে, কিন্তু সেখানে যে অতীতের সাক্ষাৎ পাবে তা হয়তো সে কল্পনাও করেনি। কফি শপে সে স্বভাব
আর জুইকে একসাথে দেখেছে। বন্যা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে শাবাবের উপস্থিতি উপেক্ষা করার, নিজেকে বোঝানোর যে সে এখন আদিত্যর স্ত্রী, কিন্তু অবাধ্য মন কিছুতেই মানল না। বন্যা সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায়। বন্যা ফ্যাকাশে মুখ দেখে মহিমা বেগম বারবার জিজ্ঞাসা করেন তার কি হয়েছে। তবে বন্যা তাকে উপেক্ষা করে নিজের ঘরে চলে আসে। অশান্ত মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যেতে যেতে একসময় সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের ঘোরে বন্যার মনে হয় কেউ তার দিকে অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যা অস্বস্তি হতে শুরু হয়, কিন্তু ঘুমে এতটাই প্রগাঢ় যে চোখ খুলতে মোটেও মন চাইছে না। তবুও অস্বস্তি না কাটায় পিটপিট করে চোখ খুলে দেখে সামনের মানুষটাকে দেখে তার ঘুম জানলা দিয়ে পালিয়ে যায়। লাফিয়ে উঠে বসে সে, কয়েকটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আদিত্য আপনি? আদিত্য ঠিক তার সামনে চোখ মুখ শক্ত করে বসে আছে। যদি বন্যার ওপর সে রেগে নেই, আসলে বন্যার ওপর সে রেগে থাকতে পারে না, তবে মেয়েটাকে একটু শাসন করা দরকার। আদিত্য গম্ভীর গলায় বলে, তুমি এক মা চলে এসেছো কেন? আমি তো যেতাম তোমাকে নিতে, একটু অপেক্ষা করতে পারলে না? বন্যা কি বলবে বুঝতে পারে না। সে কিভাবে আদিত্যকে বলবে যে আজ সে শাবাবকে দেখেছে, নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যা চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে, বাসায় আসার এত কিসের তাড়া ছিল? মহিমা বেগম আনমনে কথাটা ধামাচাপায় পড়ে যায়। মহিমা বেগম তাদের দুজনের উদ্দেশ্যে বলে, দুজনের কাণ্ড দেখেছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, অথচ দুজনে একজনের পেটে দানা পানি দেওয়ার কথা মনে নেই। আর বন্যা, তুই আদিত্যর একটু খেয়াল রাখবি না বলতো? ছেলেটা সে কখন থেকে এসেছে, অথচ এখনো মুখে কিছু তুলল না। 2 ঘন্টা ধরে কফি শপে বসে আছে আদিত্য। এতক্ষণে 4 গ্লাস কফি সে সবার করে ফেলেছে, অথচ কাঙ্ক্ষিত মানুষটা আসার কোনো নামগন্ধ নেই। আদিত্য বিরক্তিতে অদিতির চোখ মুখ কুঁচকে ফেলে। মানুষটিকে সব জায়গায় এমন করে নাকি তার সাথে দেখা করলেই এমন দেরি করে? অবশেষে কাঙ্ক্ষিত মানুষটি তার সামনে হাজির হলো। আদিতি তীব্র অভিমানে মুখ ঘুরিয়ে বসে থাকে। তা দেখে তার প্রেমিক পুরুষ নিঃশব্দে হাসে। প্রেয়সীর গাল ফুলিয়ে থাকা দেখতে বেশ ভালো লাগছে। অদিতিকে দেখে কথা বলতে না পেরে সে প্রেয়সীকে শুধায়, আমি রাজশাহী থেকে এত দূর এলাম তোমার জন্য, অথচ তুমি কথাই বলতে চাচ্ছ না। আদি, এই দেখো কানে ধরেছে, আর দেরি হবে না। অদিতি আর চোখকে তার কাঙ্ক্ষিত মানুষটির দিকে তাকায়। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমি বুঝে গেছি আপনি আমাকে একটুও ভালোবাসেন না, একটুও ভালোবাসেন না। মানুষটি অপরাধী হলে প্রেয়সী রাগ ভাঙাতে বলে, বিশ্বাস করো অদি, রাস্তায় পৌঁছচ্ছি আমি সেই সকাল 6টায় বাসে উঠেছি, আর এখন এসে পৌঁছলাম। অদিতির অভিমানে পাহাড় বোধহয় গড়ল। মিষ্টি গলায় ছোট্ট করে বলে, লোকটি আদিত্যের দিকে প্রশ্ন ছুঁতে, আচ্ছা অদি, আদিত্য আর বন্যার কি খবর বলো? অদিতি লোকটার হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে বলে, কি আর করবে, সবে বিয়ে হয়েছে, এখন বোধহয় চুটিয়ে প্রেম করতে ব্যস্ত। আদিতির কথায় লোকটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের আকাশে পৃথিবী গ্রাস করছে। আকাশে আজ চাঁদের অস্তিত্ব বিলীন হয়েছে। ছিটেফোঁটা কিছু তারা লুকোচুরি খেলায় মেতেছে। কৃত্রিম আলোয় নিজের ঘর তন্ন তন্ন করে খুঁজেও মিলল না আদিত্যর ওয়ালেট। বিরক্তিতে আদিত্যর কপালে সূক্ষ্ম বাস। ওয়ালেট হারলে সমস্যা নেই, কিন্তু ওয়ালেটের ভিতরে আদিত্যর ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড আছে। এসব হারলে মহা মুশকিলে পড়তে হবে ভেবে আদিত্যর মেজাজ খারাপ হয়ে যায়। হুট করে মাথায় এলো, বন্যাদের বাসায় ফেলে আসেনি তো? আদিত্য সময় নষ্ট করে ফোন নিয়ে বন্যার নাম্বার ডায়াল করে। 2বার রিং হলে বন্যা ফোন ধরে। বন্যা ফোন কানে ধরে চুপ করে থাকে, যা আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলার কারণ হয়ে দাঁড়ায়। মেয়েটা এখনো সম্পর্কটা মানিয়ে উঠতে পারেনি। আদিত্য স্বাভাবিক গলায় বন্যাকে বলে, বন্যা, আমি বোধহয় আমার ওয়ালেটটা আপনাদের বাসায় ফেলে এসেছি, একটু দেখুন তো। বন্যা একবার পুরো ঘরে নজর বুলায়। যেই না বলতে নেবে যে ঘরে ওয়ালেট নেই, তখনই চোখ যায় বিছানা আর স্টাডি টেবিলের মাঝখানে ছোট চাপা জায়গায় আদিত্যর ওয়ালেট পড়ে আছে। বন্যা এগিয়ে গিয়ে ওয়ালেটটা উঠিয়ে বিছানায় বসে। আদিত্যকে ছোট্ট করে জবাব দেয়, হ্যাঁ পেয়েছি। আদিত্য স্বস্তির শ্বাস পেলে। বন্যা, কাল ভার্সিটি যাওয়ার সময় ওয়ালেটটা নিয়ে আসবে প্লিজ। বন্যার ছোট্ট জবাব, আচ্ছা। আদিত্য ছোট্ট একটা শ্বাস ফেললে কল কেটে দেয়। হঠাৎ চেহারা নিয়ে আপন মনে বিড়বিড় করতে থাকে, বন্যা, আপনাকে কে কথা বলতে অসুবিধা হয়, নাকি কথা বলার শক্তি পান না? কোনটা বলুন তো? একজন মানুষ এত চুপচাপ হয় নাকি আমার সাথে শুধু এমন অত্যাচার করেন? এদিকে বন্যা ভাবে ওয়ালেটটা এখন তার বেগে ভরে রাখবে, নয়তো কাল যদি নিয়ে যেতে ভুলে যায়। বন্যা বিছানা থেকে উঠে ওয়ালেটটা ব্যাগে রাখতে যাওয়ার সময় ভুলবশত স্টাডি টেবিলের সামনে থাকা চেয়ারে ধাক্কা খায়। বিদে হাতে থাকা আদিত্যের ওয়ালেটটা মেজে পড়ে যায়। নিচু হলে ওয়ালেট তুলতে গিয়ে বন্যার চোখে ধরা পড়ে অবিশ্বাস্য কিছু। বন্যার কাছে তা অষ্টম আশ্চর্যের চেয়ে কিছু কম না। আদিত্যের ওয়ালেটে বন্যার ছবি রয়েছে। এও বুঝি সম্ভব? বন্যা কিছুক্ষণ হতভম্ব হয়ে তার ছবিটার দিকে তাকিয়ে থাকে। নীল শাড়ি গায়ে জড়িয়ে বৃষ্টিবিলাসে মত্ত বৃষ্টিকন্যার ছবি আদিত্য তার ওয়ালেটে সযত্নে তুলে রেখেছে। বন্যা তার ভার্সিটির পাশে কফি শপের সামনে দাঁড়িয়ে আছে। সূর্যের তীব্র আলোয় চোখ মেলে তাকানো মুশকিল, তবু কিছু করার নেই। আদিত্য জিনিস তাকে বুঝিয়ে দিয়ে তবে সে ভার্সিটি যাবে, কিন্তু মানুষটা আসার নামগন্ধ নেই। আরও 5 মিনিট কেটে যাওয়ার পর আদিত্যর আগমন ঘটে। বন্যাকে দেখে অপরাধী গলে বলবেন, মাস করবেন বৃষ্টিকন্যা,
যে আমি আটকে গিয়েছিলাম। বন্যা মানুষটার দিকে এক পরে তাকায়। ঘামে সাদা শার্ট গায়ে থাকা আটকে আছে। শার্টের হাতা দুটো কোনই পর্যন্ত গুটিয়ে রাখা। আদিত্যর বাম হাত দিয়ে কপাল ঘাম মুছে নেয়। বন্যার মায়া হয় মানুষটার জন্য। ব্যাগ থেকে আদিত্যর ওয়ালেট বের করে সামনে ধরে। আদিত্য স্লান হেসে ওয়ালেটটা নিয়ে প্যান্টের পকেটে পুরে নেয়। বন্যা মিনমিন গলা বলে, আমার ক্লাস বোধহয় শুরু হয়ে গেছে, আমি এখন আসি। বন্যা ভার্সিটির দিকে পা বাড়াতে আদিত্য পিছু ডাকে, বন্যা শুনুন। আদিত্যটাকে বন্যা পিছন ফিরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আদিত্য মুচকে এসে বলে, ভার্সিটিতে পরে দাঁড়াবেন, আমি নিতে আসবো। বন্যা হ্যাঁ সূচক মাথা নেড়ে যায় আর আদিত্য ছোট্টে তার অফিসের উদ্দেশ্যে। ভার্সিটির শেষ। বন্যাকে আর আদিত্যর জন্য অপেক্ষা করতে হয়নি। আদিত্য আগের থেকে এসে হাজির হয়েছে। বন্যা বাইকে উঠে বসলে আদিত্য বাইক স্টার্ট দেয়। তবে বন্যাদের বাসায় রাস্তা না গিয়ে অন্য রাস্তায় যায়। তা দেখে বন্যা আদিত্য দেখে প্রশ্ন শুরু করে, একে আপনি বাইকটা ঘোরালেন কেন? উল্টো রাস্তায় কেন যাচ্ছেন? আদিত্য হতাশ গলা নিয়ে বলে, কাল থেকে তো আপনাদের ভার্সিটিতে রোজার ছুটি পড়বে, দেখা হবে না আমাদের, তাই আজ না হয় একটু বেশি সময় কাটান আমার সাথে। বন্যা চিন্তিত গলা বলে, খালামণি চিন্তা করবে সময় মতো বাসায় না পৌঁছালে। আদিত্য ভাবলিভাবে উত্তর দেয়, তাদের বলে দিয়েছি আজ আমি আমার বউকে নিয়ে আমার বাসায় যাব। আদিত্য চাবি ঘুরিয়ে তালা খুলে দরজা খুলে পিছনে বন্যাকে আগে বাসায় ঢোকার জন্য ইশারা করে। বন্যা তার সকল জড়তা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাসায় প্রবেশ করে। চারিদিকটা চোখ বুলিয়ে নেয়। 2 রুমের বাসা, সাথে ডাইনিং ড্রয়িং রুম। আদিত্য বাসায় ঢুকে দরজা লাগিয়ে দেয়। বন্যার উদ্দেশ্যে বলে, এখানে হবে আমাদের টোনাটুনি সংসার। যদিও বাসাটা আমার না, ভাড়া নিয়েছি। আপনার বর অতটা বড় লোক নয়। এবার বলুন, বাসা পছন্দ হয়েছে? বন্যা মুখে কিছু না বলে শুধু ঘাড় ঘুরে, যার অর্থ তার পছন্দ হয়েছে। আদিত্য কিছু একটা চিন্তা করে বলে, বন্যা আপনি এক কাজ করুন, ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার গরম করি। তারপর ইশারা দিয়ে একটা ঘর দেখিয়ে বলে, এটা আমাদের বেডরুম। বন্যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। যা গরম পড়েছে, গোসল করলে বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। বাথরুম থেকে বেরিয়ে বন্যা বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলে। বন্যার মনে প্রশ্ন জাগে, সে যতদূর জানে আদিত্যর বাবা সরকারি চাকরিজীবী। ঢাকায় তাদের নিজস্ব বাড়ি আছে, তাহলে আদিত্য আলাদা কেন থাকে? আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বন্যাকে বাসা দেখাতে ব্যস্ত দেখে আফসোস সুরে বলে, বরের বাসাটা যতটা মনোযোগ দৃষ্টি দিয়ে দেখেছেন, তার একাংশ যদি বরের দিকে দিতেন, এই অবহেলা স্বামীটাও ধন্য হতো। আদিত্যর কথায় বন্যার গাল লাল আভা ফুটে ওঠে। তা দেখে আদিত্য ছোট্ট হাসে। ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, খাবার গরম হয়ে গেছে, টেবিলে চলুন। বন্যা বিনা বাক্যে টেবিলের দিকে অগ্রসর হয়। এই মানুষটা থেকে দূরে গেলে সে বাঁচে, নয়তো লোকটা লজ্জা দিতেই থাকবে। আদিত্য ঠায় দাঁড়িয়ে থাকে। বন্যা যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে ঘোর লাগা গলায় বলে, আপনার দৃষ্টি আমায় ধন্য করে না বৃষ্টিকন্যা, আমায় ধ্বংস করে। বন্যা আদিত্যর ঘরে বারান্দায় দাঁড়িয়ে অপরাহ্নের প্রকৃতি দেখছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। বাড়ির পাশের খোলা মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলায় মত্ত। আদিত্য এসে বন্যার পাশে দাঁড়ায়। বন্যা তার উপস্থিতি টের পেয়ে কোনো হেলদোল দেখায় না। আদিত্য তার মনোযোগ আকর্ষণ করার জন্য খুক খুক করে কেসে বলে, কিছুদিন পর থেকে স্থায়ীভাবে এখানে থাকতে হবে আপনাকে বন্যা। তখন না হয় বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাগুলোর খেলা দেখবেন। এখন একটু অসহায় মানুষটার দিকে নজর দিন। বন্যার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফোটে, তবে মুখে কিছু বলে না। তার দৃষ্টি মাঠের বাচ্চাগুলোর দিকে। কিছুক্ষণ নীরবে কাটে। বন্যা আদিত্যকে প্রশ্ন করে, আপনি চাইলে আমাকে বিয়ে করে সঙ্গে সঙ্গে নিজের কাছে আনতে পারতেন, তবু কেন করলেন না কেন? মুহূর্তে আদিত্যর মুখের রং পাল্টে যায়। ঠোঁটের হাসি রেখা গায়েব হয়ে যায়। কথা ঘোরানোর উদ্দেশ্যে মিথ্যে এসে বলে, ওসব ছাড়ুন, আগে বলুন আমার হাতের রান্না কেমন লাগলো। বন্যা আদিত্যর দিকে ফিরে, বেশ ভালোই। বুঝতে পারছে আদিত্য কথা ঘুরাতে চাইছে, তাই সে আর আদিত্যকে অস্বস্তিতে ফেলতে চাচ্ছে না। বন্যা নিজেও প্রশ্নটা করে অস্বস্তিতে পড়ে গেছে। হুট করে কথাটা মাথায় আসার কিছু না ভেবে প্রশ্নটা করেই ফেলেছিল সে। স্ল্যান এসে আদিত্যর জবাব দেয়, আমার হাতে রান্না থেকে ভালো। বন্যার কথায় আদিত্য হাসে। সন্ধ্যার আগে আদিত্য বন্যাকে বন্যাদের বাসায় দিয়ে যায়। বন্যাকে বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিয়ে সে চলে যায়। বন্যা আদিত্যের সাথে কাটানো দিনটার কথা ভাবতে ভাবতে বাসায় আসে। বাসায় এসে নিজের শাশুড়ি মা আর ননদ আদিতিকে তাদের বাসায় দেখে একটু অবাক হয় সে। নিজে অবাক হওয়ার আপাতত মাটি চাপা দিয়ে সৌজন্যতার সাথে তাদের সাথে কুশল বিনিময় করে। রাত অবধি দিশারি বেগম আর অদিতি বন্যার বাসাতেই ছিল। বন্যা তার শাশুড়ি মা আর ননদকে বেশ ভালো লেগেছিল। আদিতির সাথে কয়েক ঘন্টার ব্যবধানে দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাওয়ার আগে দিশারি বেগম বন্যাকে নিজের সামনে বসান। স্নেহভরা গলায় বলেন, আমার ছেলেটাকে তোমাকে বড্ড ভালোবাসে বন্যা। বন্যা অবাক দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম মুচকি এসে বলে, শাশুড়ির মুখে এমন কথা শুনে অবাক হচ্ছে তাই না? অবাক হওয়ার কিছু নেই, যেটা সত্যি আমি তোমাকে বললাম। দিশারি বেগম একটু থামলেন, সবাই নিয়ে আবার বলতে শুরু করলেন, জানো বন্যা, আমার ছেলেটা সেই ছোট থেকে নম্র ভদ্র ছিল, কখনো গুরুজনদের মুখের উপর গলা উঁচু গলায় কথা বলেনি, একদম বাবা মায়ের বাধ্য ছিল। কিন্তু ওই যে বলে সঙ্গদোষে লোহা বসে। দিশারি বেগম দীর্ঘশ্বাস পড়লেন। আমার বড় ভাইয়ের উচ্ছন্নে যাওয়া ছেলে দীপ্ত, দীপ্তর সঙ্গদোষে যে ছেলেটা কোনোদিন একটা সিগারেট পর্যন্ত মুখে যায়,
চেয়েছিলাম মদ খেয়ে রাত দুপুরে বাড়ি ফিরে। তোমার শ্বশুরমশাই ছেলের এই অবতপ্পতা থেকে কষে একটা চড় বসিয়ে দেন আদিত্যর গালে। সেই যে আমার ছেলে ঘর ছেড়েছে, গত 2 বছর বাড়ির চৌকাঠ পর্যন্ত বেরোয়নি। এবার দিশা বেগম হেসে দেন, হাসি হাসি মুখে বলেন, 2 বছর পর ছেলেটা আমার সাথে যোগাযোগ করে, জানো সে আমার কাছে সেদিন কী চেয়েছিল? আদিত্যর কুকর্মগুলোর কথা শুনে বন্যার খুব রাগ লাগে। মানুষটা নিজেই ভুল করছে, আবার নিজেই বাড়ি ছেড়ে দেয়, বেরিয়ে আসে, কি অদ্ভুত। ভাবতে ভাবতে দিশারি বেগমের প্রশ্ন তার কানে আসে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম তার ঠোঁটের হাসি প্রশস্ত করে বলেন, আদিত্য তার বৃষ্টিকন্যাকে বিয়ে করার আবদার করে বসেছিল। দিশারি বেগমের কথায় বন্যার সব রাগ অভিমান ফুট করে পালিয়ে জানলা দিয়ে। মানুষের ভালোবাসা থেকে বন্যা ইচ্ছে করে নতুন করে ভালোবাসতে। দিশারি বেগম ছলছল দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আবদার করে বসেন, বন্যা, আমার বিশ্বাস আদিত্য তোমার কথা কখনো ফেলবে না। তোমার কাছে মা হয়ে একটি অনুরোধ করছি, যদি সম্ভব হয় আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। সময় আপন গতিতে বহমান। দেখতে দেখতে মাস কেটে গেল। আজ পবিত্র ঈদ উল ফিতর। গত মাসে আদিত্য আর বন্যার দেখা হয়েছে মাত্র 2বার। আদিত্য এসেছিল দেখা করতে। আজ আদিত্য ভীষণ খুশি। প্রায় 10 দিন পর সে যাচ্ছে তার বৃষ্টিকন্যার কাছে। সে ভেবে রেখেছে আজ সে বন্যাকে নিয়ে বাসায় যাবে। বাইক রেখে সিঁড়ি বেয়ে উঠে বন্যাদের বাসার কলিং বেল চাপে। মহিমা বেগম দরজা খুলে দেন। আদিত্যকে বাসার ভিতরে এসে কুশলাদি বিনিময় শেষ করে আদিত্য বন্যার সাথে জিজ্ঞাসা করলে মহিমা বেগম জানান, বন্যা আরও 1 ঘন্টা আগে আদিত্য বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মহিমা বেগমের এমন কথা আদিত্য কপাল কুঁচকে তাকায়। সে তো বন্যাকে আগেই বলেছিল সে নিতে আসবে, তাহলে বন্যা একা কেন চলে গেল? আদিত্য মহিমা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে বন্যাকে কল দেয়। 2বার রিং হতে বন্যা রিসিভ করে। আদিত্য বেশ চিন্তিত গলা প্রশ্ন করে, বন্যা তুমি কোথায় বলো তো? বন্যা ভাবলেছেন জবাব, আপনার বাসায়। বন্যার জবাবে আদিত্য কপালে ভাঁজ আরও প্রগাঢ় হয়। আমার বাসায় মানে? তুমি আমার বাসায় কীভাবে গেলে? বাসায় একটা চাবি, যেটা এই মুহূর্তে আমার কাছে। বন্যা সোজাসাপটা জবাব দেয়, আমি আপনার বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে। বন্যার কথা বুঝতে আদিত্যর আর সময় নষ্ট না হয় না। হয়তো চল শক্ত করে আদেশের সুরে বলে, এক্ষুনি ওই বাসা থেকে বেরিয়ে এসো বন্যা, আপনি এসে নিয়ে যান। বনা কথাটুকু বলে কল কেটে দেয়। বনা ঘুরে ঘুরে বাসাটা দেখতে থাকে। 4 রুমে একটি ফ্ল্যাট। আদিত্যর ঘরটা সব থেকে বড়। ঘরটা সুন্দর করে সাজানো। বন্যার ভাবতে অবাক লেগে, মানুষটা গত 2 বছর এই ঘরে আসেনি। বন্যার তো মনে হচ্ছে আদিত্যর গায়ের ঘ্রাণ এখনও এই ঘরে লেগে আছে। আসলে দিশারি বেগমের ছেলের ঘরটা আগের মতো করে রেখেছে, যেমনটা আদিত্য রাখত। বন্যার সব থেকে পছন্দ হয়েছে বারান্দা। ঘরের সাথে ঝুলন্ত বারান্দা। ঘর আর বারান্দার মাঝখানে সানগ্লাস দেওয়া। হঠাৎ দিশারি বেগমের ডাকে বন্যা উদ্যত হয় রান্নাঘরে যাওয়ার জন্য, কিন্তু ঘরে কাছে আসতে ঘটল এক অঘটন। বন্যা ধাক্কা খেয়ে পড়ে গেল আর বন্যার উপর পড়লো আদিত্য। পড়ে যাওয়ায় আদিত্য চোখের চশমা খুলে পড়লো বন্যার কপালে। বন্যা চোখ মুখ কুঁচকে তাকালো। আদিত্য ঝাড়ি মেরে বলল, চোখে দেখো না? নিজে পড়লে আমাকে ফেললে। বন্যা কপট রাগ দেখে বলল, আমি চোখে দেখি না? আপনি তো আপনার 4 চোখ নিয়েও দেখেন না, আর নিজেকে দোষ দিয়ে অন্যের উপর চাপা দাও কি আপনার স্বভাব নাকি? আদিত্য দ্বিগুণ রাগ দেখে বলে, কি আমি অন্যের উপর দোষ চাপিয়ে দেই? বন্যা গলার জোর বাড়িয়ে বলে, তা নয়তো কি, মদ গিলে বাড়ি ফিরবেন আর বাবা শাসন করলে দোষ? আদিত্য চোখ গোল গোল করে তাকায়। বন্যা কীভাবে জানলে এই কথা? বন্যা চোখ মুখ খিচে বলে, কি ভারী বাবা, উঠুন তো আমার উপর থেকে। আদিত্য উঠে দাঁড়ায়। নিজের চশমাটা তুলে নিয়ে চোখে পড়ে। বন্যা উঠে দাঁড়ায়। আদিত্য থমথম গলা বলে, চলো এখান থেকে। বন্যা নিজের ওড়না ঠিক করতে করতে প্রশ্ন করে, কোথায় যাব? আদিত্য সোজা সাপটা উত্তর, আমাদের বাসায়। বন্যা ভাবে জবাব দেয়, এটা আমাদের বাসা, আজ থেকে এখানেই থাকা হবে আপনার। আদিত্য প্রতি উত্তরের আশা থেকে বন্যা হাঁটা ধরে দিশারি বেগমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। পুরো পরিবার খাবার টেবিলে বসতে তখনই কলিং বেল বেজে ওঠে। অদিতি উঠে গিয়ে দরজা খুলে দেখে দীপ্ত এসেছে। দীপ্তকে সাথে নিয়ে অদিতি ডাইনিং টেবিলে বসে। দীপ্ত সকলের সাথে কুশলাদি বিনিময় করে। এদিকে বন্যা দীপ্তকে দিকে তাকে অনেকক্ষণ হলো চেনার চেষ্টা করছে। কোথায় যেন দেখেছে সে লোকটাকে। মাথায় একটু জোর দিতে বন্যার মনে পড়ে গেল, এই লোক তো সেদিন রাতে তাকে বাজে ইঙ্গিত করছিল। দীপ্ত আর চোখে বন্যার দিকে তাকায়, এমন একটা ভান করে যেন সে বন্যাকে চেনে না। দীপ্তর আগমনে খুশি হয়নি আদিত্য। দীপ্তর চরিত্র কেমন সে তা ভালো করেই জানে। ভাগ্যের সময় থাকতে সে নিজের ভুল বুঝতে পেরেছিল, নয়তো সে নিজে আজ হয়তো দীপ্তদের দলভুক্ত হতো। রাত বোধহয় 9টা। আদিত্যর ঘরে বিছানার উপর তন্দ্রায় আচ্ছন্ন বন্যা। আদিতি তাকে বাড়ি পৌঁছে দিবে বলেছিল, কিন্তু সন্ধ্যায় দিকে মানুষটা তাকে অপেক্ষা করতে বলে কই যে গেল, এখনও এলো না। অপেক্ষা করতে করতে একসময় বন্যা ঘুমিয়ে যায়। আদিত্য ঘরে এসে দেখে বন্যা ঘুমে বেপর। বন্যা ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না, তাই সে বন্যার পাশে আতশোয়া হয়ে ফোনে স্ক্রল করতে শুরু করলো। হঠাৎ ঘুমের মাঝে বন্যা কি যেন বিড়বিড় করতে শুরু করে। ঘেমে নেমে সে একাকার। হুট করে মা বলে চেঁচিয়ে উঠে বসলো। আদিত্য তার পাশে ছিল। বন্যার এমন কাণ্ডে সে ঘাবড়ে যায়। বন্যার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। পরে পানি ছিল না। আদিত্য এক মুহূর্তের জন্য বন্যাকে রেখে দ্রুত যায় পানি আনতে। বন্যা আদিত্যকে আটকাতে চায়, কিন্তু পারে না। তাকে বোঝাতে চায় এটা নতুন কিছু নয়।
পানি নিয়ে ঘরে এসে আদিত্য বন্যাকে পায় না। এদিক ওদিক তাকাতে তাকে বারান্দায় আবিষ্কার করে। আদিত্য তার কাছে যায়। আদিত্যর উপস্থিতি টের পেয়ে বন্যা বলে, ঘাবড়াবেন না, এ আর নতুন কিছু না। আদিত্য পানির গ্লাসটা বারান্দায় থাকা হাতের উপর রাখে। সুদূর অন্তরিকে মিটমিট তারাদের খেলা। একপাশে চাঁদমামা হাসছে, রূপলি আরো ছড়িয়ে দিচ্ছে দিক বিদিক। বন্যা সেদিকে তাকিয়েছে। আর তার পাশে আদিত্য। আদিত্যর দৃষ্টি আর বন্যা বৃষ্টিকণাতে আবদ্ধ। তার বন্যা সুদূরই অন্তরিক। বন্যা ধীর করে বলে, আমার মায়ের অগোচরে আমার বাবা যামিনী আন্টির সাথে সম্পর্ক তৈরি করে। অবশ্য তাদের সম্পর্ক বাবা মার বিয়ের আগে ছিল। এমনকি একটা ছেলেও ছিল তাদের। পরিবারে কেউ জানতো না তাদের সম্পর্কটা, মাও জানতো না। এদিকে যামিনী আন্টি জাহান ভাই আর 9 মাসের ছোট্ট জুইকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় অধিকার চাইতে। আমার তখন বয়স বা কতই হবে, হয়তো 2 বা 2.5। বন্যা একটু থামে, গলা ভিজিয়ে নিয়ে বলতে শুরু করে, মা বাবাকে খুব ভালোবাসতো। বাবার করা প্রতারণা মা সহ্য করতে পারে না। সেদিনে মা আত্মহত্যা করে নিজের গায়ে আগুন ঢাললে দেয়। গায়ে আগুন লাগানোর ফলে মা যেমন ছটফট করছিল, যেভাবে চিৎকার করছিল, সবটা নিজ চোখে দেখেছিলাম। সেদিনের ঘটনা আজও স্বপ্ন হয়ে আমাকে তাড়া দেয়। বন্যা চুপ করো। আদিত্য এতক্ষণ তার সব কথা শুনছিল, কি বলবে বুঝতে পারে না সে। তখন আদিতির কণ্ঠস্বর ভেসে এসে বন্যা আদিত্য দুজনে পেছনে ফিরে আদিত্যের দিকে তাকায়। মা তোমাদের খেতে রাখছে, জলদি এসো। কথাটুকু শেষ হতে আদিতি বেরিয়ে যায়। নিঃশ্রুতি রাত, নিঃশ্বাসের প্রাণীবাদে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম নেই শুধু আদিত্যের চোখে। বন্যা আদিত্যের সব কথা তখন সে শুনছিল। এতদিন সে ভাবতো বন্যা জায়ানের আপন বোন ভেবে খুশি হয়েছে সে। কিন্তু এখন বন্যা আর জায়ানের সম্পর্কে তিক্ততা কোনোভাবেই তার আর জায়ানের অথবা বন্যা আর আদিত্যের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না তো? রমজান ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব আগের চলতে শুরু করছে। আদিত্য আর বন্যা যে যার কর্মব্যস্ত জীবন মতো, তবে বদলানি তাদের একে অপরের প্রতি অনুভূতিগুলো। রোজকার মতো আজও বাইককে নিয়ে হাজির বন্যার ভার্সিটির সামনে। তবে আজ বন্যাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে না, নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যাবে। দিশারি বেগমের বড় ভাই ভাবি আজ দেশে ফিরছেন। আদিত্যদের বাসাতে তারা উঠছেন। দিশারি বেগম বন্যাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চান বিদায় খুব করে বন্যাকে অনুরোধ করছেন যাতে আজ সে তাদের বাসায় যায়। বন্যা তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারেনি। আদিত্য প্রায় 1 ঘন্টা ধরে নিজেকে ঘরে এদিক ওদিক পায়চারি করছে। বন্যা এতক্ষণ হলো তাদের বাসায় এসেছে, অথচ নিজের বউটাকে 2 মিনিটের জন্য কাছে পায়নি। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। মনে মনে নিজের বাসার মানুষজনকে ঘরশত্রু বিভীষণ বলে আখ্যায়িত করে। একে একে তো বন্যা সবসময় তার থেকে পালিয়ে বেড়ায়। তার উপর বাড়ির মানুষগুলো বন্যাকে তার কাছে আসতে দেয় না। আদিত্য এখন তার বাবা মার সাথে এই বাড়িতে থাকে। বন্যার জেদের কাছে তাকে হার মানতে হচ্ছে। বা অন্যভাবে বলা যায়, নিজের বৃষ্টিকন্যার কোনো আবদার অপূর্ণ রাখতে চায়নি। বেশ অনেকক্ষণ হলো বন্যা ডাইনিং রুমে সিঙ্গেল সোফায় বসে আছে। আদিত্যর মা বাবা, দিশারি বেগম, আনোয়ার সাহেব ও আদিত্যের মামা মামি গল্পে মজেছেন। এদিকে বন্যা অসহায়ের মতো বসে আছেন। না সে এখানে বসে থাকতে চেয়েছেন, না উঠে যেতে পারছেন। তার উপর বন্যা অস্বস্তিতে আরেকটা কারণ হলো দীপ্তর উপস্থিত। বন্যার হাতে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। মেসেজ এসেছে। বন্যা ফোনের দিকে দৃষ্টি দেয়। আদিত্য মেসেজ দিয়েছে, জলদি ছাদে এসো। বন্যা কা করবে ভেবে পায় না। সবার সামনে থেকে উঠে গিয়ে ছাদে গেলে বিষয়টা কেমন দেখাবে। তারপর কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে, তখন কি বলবে, বরের সাথে দেখা করতে যাচ্ছি। বন্যা ছাদে এসে এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে খোঁজে, কিন্তু আদিত্য তো ছাদে নেই। বন্যা ছাদে আসতে পারার ক্রেডিট যায় আদিতিকে। সেই এটা ওটা বলে বন্যাকে ছাদে পাঠিয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে বন্যাকে জড়িয়ে ধরে। বন্যা ভয়ে কেঁপে উঠলে। প্রথমে ভাবে হয়তো আদিত্য হবে, কারণ আদিত্য ছাড়া কারো অধিকার নেই তাকে এত নিবিড়ভাবে স্পর্শ করার। কিন্তু আদিত্যর গায়ের ঘ্রাণ তার চেনা, শরীরের ঘ্রাণ জানা দিচ্ছে এটা আদিত্য নয়। বন্যার সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায়। দীপ্ত হাসি হাসি চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে তার শরীর রিডি করে ওঠে। দীপ্ত হিসেবে, রিল্যাক্স, এটা আমি। আজ আমি তোমাকে একটা অফার দেই, কেমন? দীপ্ত কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে আবার বলে, তো কি যেন বলছিলাম, ও হ্যাঁ শোনো, তোমাকে আমার মনে ধরেছে। এক রাতের জন্য হলেও আমার তোমাকে চাই। বাট প্রবলেম হলো, তুমি আমার ভাইয়ের ছেলে, অ্যান্ড আমি আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতে পারি না। দীপ্তর মুখে শয়তানে হাসির রেখা টেনে বলে, তো তুমি নিজ ইচ্ছে 1 রাত আমার সাথে কাটাও। আই প্রমিস আদিত্য কিছু জানবে না, তোমার সম্মানে কোনো আঘাত লাগবে না, আর আমারও না। ছবি রেডি। গড়গড় করে কথাগুলো বলে দীপ্ত ছাদ থেকে নিচে নামে। বন্যার আগে আরো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আদিত্যর আগমন ঘটে ঠিক তখনই। বন্যাকে কাঁপতে দেখে আদিত্য তার দিকে এগিয়ে যায়। চিন্তিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে বন্যা? এমন করছো কেন? আর দীপ্তকে দেখলাম নিচে নামতে, ও কি ছাদে এসেছিল? বন্যা নিজেকে সামলে নেয়। আমতা আমতা করে আদিত্যকে বলে, তার কিচ্ছু হয়নি। কিন্তু আদিত্যর মনে শঙ্কা থেকে যায়। বন্যা 2 হাত নিজের হাতের মুঠে নিয়ে নরম গলে বলে, দীপ্তর সঙ্গদোষে মদ গিলে বাড়ি ফিরেছিলাম, এটা যেহেতু জানো, তাহলে এটাও জানা উচিত যে দীপ্তর ব্যাপারে বাজে কিছু বললে তা আমার বিশ্বাসযোগ্য হবে। আদিত্য জিজ্ঞাসা দৃষ্টিতে বন্যার দিকে তাকায়, কিন্তু বন্যা সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যায়। রাতের আধারে ধরিনি আচ্ছাদিত পূর্ণিমা রাত। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। কেউ গভীর ঘুমে মত্ত।
তো কেউ চন্দ্রবিশেষে। তবে বন্যা আপাতত এই দুই শ্রেণীতে একটা তো দলভুক্ত নয়। বিছানায় শুয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আজকে দুপুরের ঘটনা তার চোখে ভেসে উঠেছে। হুট করে মাথায় এসে দীপ্তর জায়গায় যদি আদিত্য তাকে জড়িয়ে ধরতো তাহলে কি খুব ক্ষতি হতো? নিজের ভাবনায় নিজেই লজ্জায় লাল নীল হতে শুরু করে বন্যা। কি ভাবছে এসব? আদিত্যর প্রতি তার জড়তাগুলো বোধহয় হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করছে। লাল রঙা কামিজ পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে আদিতি। আজ সে ভীষণ খুশি। জায়ান তার বাবা মাকে নিয়ে আজ তাকে দেখতে আসছে। প্রথমে ভেবেছিল তার আর জায়ানের সম্পর্ক হয়তো অনিশ্চিতের দিকে এগিয়ে যাবে, তবে তা হয়নি। আদিত্য তার জায়ানের সম্পর্কের ব্যাপারে বন্যাকে সব জানিয়েছিল। এতে বন্যা বেশ খুশি হয়েছিল। বন্যা নিজে আদিত্যকে এই ব্যাপারে বলেছিল। প্রথম প্রথম আদিত্য নাকচ করে দিল, পরবর্তীতে বোনের খুশির কথা চিন্তা করে আর বাধা দেয়নি। আজ বন্যা নিজ হাতে আদিতিকে সাজিয়েছে, তবে এসবের ভিতরে সে অস্বস্তিতে ভুগছে। তার কারণ হলো দীপ্ত। দীপ্ত তার বাবা মা আজও এ বাড়িতে আসছেন। জায়ান তখন এসে পৌঁছায়নি। আজ বন্যা নিজেই রান্না করতে চেয়েছিল, দিশারি বেগম মানা করেছে। মেয়েটা প্রথমবার তার কাছে আবদার করেছে, কিভাবে মানা করতেন তিনি। দিশারি বেগম হাতে হাতে বন্যার কাছে সাহায্য করতে লাগলে বন্যা তাকে জোর করে রান্নাঘরে বাইরে পাঠিয়ে দেয়। রান্না শেষ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যায় বন্যার। রান্নাঘরে সব খাবার ঢাকা দিলে বের হতে নেবে তখনই আগমন ঘটে দীপ্তর। দীপ্ত এসে সোজা বন্যাকে কোমর জড়িয়ে ধরে বন্যা নিজের কাছে নিয়ে আসে। বন্যা নিজের সর্বশক্তি ব্যবহার করে দীপ্তকে নিজের থেকে দূরে সরাতে পারে না। যেই না চিৎকার করে সবাইকে ডাকতে যাবে, দীপ্ত নিচু গলা বলে, ভুলেও চেঁচিও না, সবাই তোমাকে ভুল বুঝবে। তুমি হলো পরের বাড়ির মেয়ে, আর আমি বাড়ির ছেলে। আমার কথাই সবাই বিশ্বাস করবে। দীপ্তর কথা কানে যেতেই বন্যা হতবুদ্ধি হয়ে যায়। দীপ্তর কথা ভুল নয়। যদি সবাই তাকে ভুল বুঝে, বন্যা মুখে কোনো আওয়াজ না করে দীপ্তকে সর্বশক্তি ব্যবহার করে সরাতে থাকে। কিন্তু তার চেষ্টা সফল হয় না। বন্যার দম বন্ধ ফুরিয়ে আসে, তবু চেষ্টা থামায় না। দীপ্ত বন্যাকে শক্ত করে ধরে বাঁকা হেসে বলে, তো আমার অর্ডার নিয়ে কি ভাবছো? একটা রাত কাটাতে রাজি তো তুমি? কবে তোমাকে নিজের করে পাবো বলো তো? দীপ্ত নিজের বাবার গলার হুঙ্কার শুনে দীপ্ত বন্যাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে যায়। বন্যা দীপ্তর কাছ থেকে ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বাবা, আমি কিছুই করিনি, এই মেয়ে। দীপ্তর বলা কথা শেষ হয়েও তার আগে দীপ্তর গলে চট বসে যায়। দিদার সাহেবের হুঙ্কারে ততক্ষণে বাসার সবাই রান্নাঘরে এসে হাজির। রান্নাঘরে দীপ্তকে দেখে এবং এক কোণে বন্যাকে জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য যা বোঝার সে বুঝে গেছে। মেয়েটা যে অনেকবার বলেছে তার কাছে যেন কোনো কথা না লুকায়, আর দীপ্তর ব্যাপারে হলেই তো কোনো কথাই নেই। তীব্র অভিমানে আদিত্য বন্যার থেকে চোখ ঘুরিয়ে নেয়। আদিত্য চোখ সরিয়ে নেওয়া বন্যার দৃষ্টিগোচর হয়। আদিত্য চোখ সরিয়ে নেওয়াতে তার বুকে স্যাঁত করে ওঠে। দিদার সাহেব রাগে কপালের রগ দৃশ্যমান হয়ে উঠছে। তিনি দীপ্তর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে ওঠেন, আমি কি নিজের চোখে ভুল দেখছি? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? একটা মেয়ের সম্মানের দাগ লাগাতে গিয়েছিলি? দিদার সাহেবের উপস্থিতি সবাইকে চুপ করতে থাকে। দীপ্ত চরিত্র সম্পর্কে তারা জানে, শুধু জানতেন না দিদার সাহেব ছেলের এতটা অধঃপতন তিনি মেনে নিতে পারছেন না। শীতকাল নীরবে তার আগমন বার্তা ছড়িয়ে দিচ্ছে। একটা মোটা কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে এদিক ওদিক করছে। সেদিনের ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। দীপ্তর বাবা দিদার সাহেব সেদিনে দীপ্তকে তেজ্যপুত্র করেছেন। এরপর দীপ্তর কী হয়েছে বন্যা ঠিক জানা নেই। শুনেছিল সে নাকি দেশের বাইরে পাড়ি দিয়েছে। বন্যা দীর্ঘশ্বাস ফেলে। এই 1 মাস কিছু না বদলারও বদলেছে আদিত্য। লোকটা বড্ড বেশি অভিমানী। বন্যা স্বীকার করেছে তার ভুল হয়েছে। দীপ্ত আদিত্যর মামাতো ভাই। অবশ্য সে তার ভাইয়ের চরিত্র সম্পর্কে জানে, তাই তো বন্যাকে নিজের থেকে ঘটনাটা বলতে বলেছিল। বন্যার উচিত ছিল আদিত্যকে আগের থেকে বলে দেওয়া, কিন্তু তাই বলে আদিত্যর সামনে মৌনব্রত পালন করবে? গত 1 মাস আদিত্য রোজ বন্যাকে তার ভার্সিটিতে বাসায় পৌঁছে দিয়ে গেছে ঠিকই, কিন্তু মুখে কোনো কথা বলেনি। বন্যা নিজ থেকে কথা বললেও হুঁহা ছাড়া আর কোনো জবাব পায়নি আদিত্য থেকে। আদিত্য বিয়ে শপিংয়ের দিন অদিতি বন্যাকে সাথে নিয়ে গেছিল। পুরোটা সময় আদিত্য বন্যার জন্য একটা রা পর্যন্ত করেনি। এই জন্য হয়তো মানুষকে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। বিয়ের পর থেকে সে আদিত্যকে এড়িয়ে চলে এসেছে। আদিত্য তার জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে তা সে বুঝতে পারেনি। আর আজ যখন আদিত্য তাকে এড়িয়ে যাচ্ছে তখন ঠিক সে বুঝছে আদিত্যর গুরুত্ব তার জীবনে ঠিক কতটা। এসব ভাবতে ভাবতে বন্যা একসময় পাড়ি দেয় ঘুমের রাজ্যে। দুপুরের ভাত ঘুমটা বেশ ভালো হয়েছে। ঘুমের রেশ তখন পুরোপুরি কাটেনি। বন্যা পিটপিট করে চোখ খুলে নিজের পাশে আদিত্যকে বসে থাকতে দেখে। আদিত্য তখন ফোনে কী যেন করছিল। বন্যা আদিত্যকে এক হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের উপরে ফেলায়। হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না আদিত্য, বিধায় হুমড়ি খেয়ে বন্যার উপর পড়তে নেয়। বন্যার বালিশের পাশে নিজের এক হাত রেখে বন্যার উপর সম্পূর্ণ পড়ে যায় সে নিজেকে আটকায়। বন্যা নিজের 2 হাত দিয়ে আদিত্যর গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে অভিমানী গলা বলে, আপনি আমার সাথে কথা বলেন না কেন বলুন তো? জানেন না আপনি কথা না বললে আমার ভালো লাগে না? আদিত্য কপাল কুঁচকে বন্যার দিকে তাকায়। বন্যা নিজের ডান হাত দিয়ে আদিত্যর ঠোঁটে স্লাইড করতে করতে বলে, ঠোঁট এত কালো হয়েছে কেন? সিগারেট খান? এত থমথম গেলে জবাব দেয়, আগে খেতাম। একটু থেমে আবার বলে, অনেকক্ষণ ঘুমিয়েছ, ওঠো এবার। বন্যা ঠোঁট উল্টে বলে, না উঠবো না। আপনি
গায়েব হয়ে যাবেন। হয়তো কপট রাগ দেখে বলে, জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি মেয়ে? বন্যা চোখ গোল গোল করে তাকায়। তার মানে সে আদিত্যকে কল্পনা করছে না, বরং আদিত্যের সামনে। আদিত্য বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে বন্যা উঠে নেয়, জোরে জোরে শ্বাস নেয়। ইস, কি কাণ্ডটা না সে ঘটিয়ে ফেলেছে! আদিত্যর কর্মকাণ্ডে অবাক হয়ে যাচ্ছে বন্যা। লোকটা হুট করে চলে এসেছে, এমন তো কখনো করে না। তার উপর উদ্ভট সব কাণ্ড করছে। বিকেলবেলা বন্যা ছাদ থেকে শুকনো কাপড়গুলো নামিয়ে এনেছে, নিজের ঘরে বিছানার উপর কাপড়গুলো রেখে একটা একটা করে ভাঁজ করতে শুরু করে। আদিত্য তখন বারান্দা থেকে গটগট করে হেঁটে এসে একদমই বলে, শোনো মেয়ে, তুমি শুধু আমার গল্পের শুরুটা যেভাবে হয়ে থাক, শেষটা আমি তোমাকেই চাই। অন্য কেউ তোমার উপর ভাগ বসালে আসলে ফল খুব খারাপ হবে। কথাটুকু বলে আদিত্য আবার বারান্দায় চলে যায়। বন্যার কপালে ভাঁজ পড়ে শেষে সেগুলো আলমারিতে তুলে রেখেছিল। তখনই লোকটা বারান্দা থেকে এসে আবার হাজির। বন্যার সামনে দাঁড়িয়ে গড় করে বলে, মা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। পরশু অদিতির বিয়ে, কিন্তু বিয়েতে তুমি যাবে না, আমিও যাব না। আদিত্যর এমন কথায় অবাক হয় বন্যা। লোকটা নিজেও বোনের বিয়েতে থাকবে না কেন? সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আদিত্য ঠোঁট উল্টে বিছানায় পা তুলে বসে আছে। তার দৃষ্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা বন্যার দিকে। আদিত্য আমতা আমতা করে বলে, বলেছিলাম যে জুই তো জায়ানের বোন, তার মানে অবশ্যই বিয়েতে জুই আর পরিবার নিয়ে আসবে, তাই না? বন্যা কপাল কুঁচকে আদিত্যের দিকে তাকায়। তাহলে এই কারণে লোকটা এমন উদ্ভট ব্যবহার করছে? আদিত্য কি বিয়েতে স্বভাব আসতে পারে বলে এমন মনে করছে? আদিত্য বন্যা তাদের বাড়িতে নামিয়ে দিয়ে কোনো এক কাজে বেরিয়ে যায়। রাত 10টা পেরিয়ে যায়, অথচ আদিত্য আসার নাম নেই। দিশারি বেগম জোর করে বন্যাকে খাইয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। 10টা 30-এর দিকে আদিত্য বাড়ি ফিরে। দিশারি বেগম আদিত্যকে দেখে খেতে বসতে বলে। ডাইনিং টেবিলে শুধু আদিত্যর বাবা আনোয়ার সাহেব ছিলেন। আদিত্য চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে মার উদ্দেশ্যে হাঁকছে, মা সবাই খেয়েছে? আনোয়ার সাহেব টিটকারি বলে বলে, তুমি যার কথা বলছো সে খেয়েছে। আদিত্য আর চোখে বাবার দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। দিশারি বেগম রান্নাঘর থেকে রুটি এনে টেবিলের উপর রাখতে বলেন, সবাই খেয়েছে, শুধু তুই আর তোর বাবা বাদে। আনোয়ার সাহেব আবার টিটকারি মেয়ে বলে, দিশা, তোমার ছেলে বউ পাগল হয়েছে। আদিত্য আনোয়ার সাহেবের দিকে আর চোখে তাকে টিটকে শুরু বলে, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া। আনোয়ার সাহেব সবে পানি খাওয়া শেষ করে পানির গ্লাস মুখে দিয়েছিল। আদিত্যর এহেন কথা বেশ বাজেভাবে বিষম খেলেন তিনি। বন্যা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। তার সাজা মানে হালকা লিপস্টিক, তার কাজল দেওয়া, তার পরনে লাল শাড়ি। বন্যা তেমন একটা শাড়ি পরে না, কারণ শাড়ি সামলাতে হিমশিম খায়। তবে দিশারি বেগম শাড়িটা তাকে দিয়েছে অদিতির বিয়েতে পরার জন্য, তাই তাকে এই শাড়িটা পরতে হলো। লাল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস একটু শ্বাস। শ্যামাঙ্গিনী চোখে কাজল ছোঁয়া তাকে আরও মোহময় করে তুলেছে। আদিত্য ঘরে এসে ঢুকে। বোনের বিয়ে বিতে অনেক দিন তাকে সামাল দিতে হচ্ছে। আদিত্যর উপস্থিত টের পেয়ে বন্যা উঠে তার দিকে ফিরে থাকে। আদিত্য এক দৃষ্টি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। মুখে কিছু না বললেও মনে মনে বলে, আজ আপনাকে আমার বউ বউ লাগছে বৃষ্টিকন্যা। আদিত্য বন্যা থেকে দৃষ্টি সরিয়ে আলমারি থেকে একটা নিজের পাঞ্জাবি বের করে বন্যার উদ্দেশ্যে বলে, একটু অপেক্ষা করে আমি আসছি। আদিত্য বাথরুমে ঢুকে যায়। ওদিকে বন্যার ডাক পড়ে। দিশারি বেগম ডাকছে। বন্যা ঘরের দরজা পর্যন্ত গিয়ে আদিত্যর কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে থাকায় এতক্ষণ সে পাঞ্জাবি পরে বেরিয়েছে। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বন্যার দিকে এগিয়ে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব 1 হাত। আদিত্য থমথম গলা বলে, বলেছিলাম না অপেক্ষা করতে। বন্যা একটা ছোট্ট শার্ট বলে, ভালো যখন বেসেছেন একটু বিশ্বাস করে দেখুন না আমাকে। আয়ত্তর কৌশলে বন্যার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। বন্যা কোনো প্রতিক্রিয়া দেখায় না। আয়ত্ত আফসোস জড়ানো কণ্ঠে বলে, আমার ভালোবাসা যে তার অতীতেই মত্ত হয়ে আছে। বন্যা ঘোর লাগা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকায়। আদিত্যের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে মিহি সুরে বলে, আমি আমার বর্তমানেই মত্ত, আমি আমার উন্মাদ প্রেমিক পুরুষে আবদ্ধ। শুধু একটাই অনুরোধ, আমার জীবনের শেষ গল্পটা হয়ে থেকো। কথা দিলাম আমি তোমাদের বিলীন হয়ে যাব। আদিত্য কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতে পারে না। বহুদিনের অনাকাঙ্ক্ষিত জিনিসটা অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেলে হয়তো মানুষ এভাবে প্রতিক্রিয়া দেখাতে ভুলে যায়। বিয়ের শেষে বিদায়ের পালা। বন্যা তার অতীতের মুখোমুখি হয়। তার সামনে তার অতীত স্বভাবের মুখোমুখি হতে বন্যার উপর তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। তার স্বভাবের মধ্যে লক্ষ্য করা যায় তারা মুখোমুখি হয়, কোনো কথা হয় না, হয়তো স্বভাব কিছু বলতো, কিন্তু পরিস্থিতি প্রতিকূল নাকি তার বোকামির ফল তার গলা পর্যন্ত কথা এসে মুখ দিয়ে বেরোয় না। বিদায় শেষে মহিমা বেগম আর মাজার সাহেব নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরোনোর আগে বন্যার কাছে গেলেন। মহিমা বেগম স্বাভাবিক গলে বন্যার উদ্দেশ্যে বলেন, বন্যা, তোকে একটা কথা বলা হয়নি। বন্যা জিজ্ঞাসা দৃষ্টিতে মহিমা বেগমের দিকে তাকায়। মহিমা বেগম জবাব দেন, সেদিন তোকে জোর করে বিয়ে দেওয়াটা জায়ান আমাদের জানিয়েছিল। বন্যা স্লান হাসে। সে জানতো এমন কিছু হবে। জায়ান মানুষটা সেই ছোট্ট বেলা থেকে বন্যাকে নানাভাবে সাহায্য করছে, তবে সবটা লুকিয়ে। জায়ানের জন্য নিজের পড়ালেখা চালিয়ে যেতে পেরেছে, ভার্সিটিতে ভর্তি যুদ্ধে অংশ নিতে পেরেছিল। জুইয়ের বিয়ের আগের দিন জায়ান বন্যাকে হাত তুলেছিল, এটা ঠিক, কারণ জুই সুইসাইড করবে বলে জায়ানকে ভয় দেখিয়েছিল, আর বন্যা বারবার বিয়েতে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে জায়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে বন্যার গায়ে হাত তুলে ফেলে। যদিও জায়ানের উপর বন্যার কোনো রাগ নেই। পূর্ণিমা রাত, হয়তো 11টা বা 11:30 বাজে। রাস্তার ধারে সাইড করে বাইক হেলান দিয়ে
দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে বন্যা। তার দুই হাতে দুইটা আইসক্রিম। আইসক্রিম পেলে বন্যার আর দিন দুনিয়া হুঁশ থাকে না। অনতিতে তার দিকে তাকিয়ে আছে আদিত্য। ল্যাম্পপোস্টে আলোয় বন্যার শ্যাম চেহারা প্রতিফলিত হয়ে ধরা দেয় আদিত্যর কাছে। মোহনীয় লাগে বন্যাকে। তো অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে বন্যাকে, কিন্তু বন্যার সকল মনোযোগ আইসক্রিম দুটোর দিকে। বন্যা, তোমাকে একটা কথা বলার ছিল। বন্যা তার মনোযোগ আইসক্রিম দিকে স্ত্রীকে ছোট্ট করে বলে, আদিত্য হাসাহত হয়। আবার বন্যাকে ডেকে বন্যা। তখন বন্যার মনোযোগ আইসক্রিম দিকে। আদিত্য সামান্য বিরক্ত হয়, তবু মুখে কিছু বলেন না। বন্যা, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে বিয়ে করে নিজে কাছে নিয়ে এসেছি? বন্যা ছোট্ট জবাব, এই মুহূর্তে আইসক্রিম থেকে নিজের মনোযোগ সরালে বোধহয় দুনিয়া এদিক ওদিক উল্টে যাবে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে গড়গড় করে বলে, বন্যা, আমাকে 3 মাসের জন্য দেশের বাড়ি যেতে হবে। আমি আগের থেকে জানতাম তোমাকে যেতে হবে, তাই তোমাকে নিজের কাছে নিয়ে আসিনি। আমরা এতদিন যদি একসাথে থাকতাম তাহলে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হতো, তাই আমি এই দূরত্বটা আমাদের মধ্যে রাখতে চেয়েছিলাম। বন্যা হাত থেকে আইসক্রিম দিতে মাটিতে পড়ে যায়। চুপসে যাওয়া মুখ নিয়ে আদিত্যের পানে তাকিয়ে থাকে সে। আমারও পড়ানো যাহা চাই। পরের আর গান গাওয়া হলো না। কলিং বেল বাজার শব্দ কানে এলো। মহিমা বেগম মার্জার সাহেব আজ বাড়িতে নেই। বারান্দা থেকে বের হয়ে বন্যা চলল দৌড়তে খেলতে। আদিত্য দেশের বাইরে গেছে 3 দিন হলো। বন্যা অনেক করে বলেছিল আদিত্যের জন্য তাকে একা করে দিয়ে চলে না যায়, কিন্তু আদিত্যর কাছে উপায় ছিল না, যেতে হতো। যাওয়ার আগে বন্যাকে সাথে একবার দেখা করে যায়, একবার বিদায় জানিয়ে যায়নি। দরজা খুলে বন্যা কাউকে পেল না। দরজা বন্ধ করতে যাবে তখনই চোখে পড়ে দরজার সামনে, অর্থাৎ তার পায়ের কাছে একটা খাঁচা রাখা, যার ভেতরে একজোড়া শুভ্র রঙের পায়রা দানা খেতে ব্যস্ত। বন্যা আরেক পলক এদিকে তাকায়, না, কেউ নেই। তাহলে খাঁচাটা এখানে রাখলো কে? বন্যা খাঁচা হাতে তুলে নেয়, বাহার ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। হুট করে খাঁচার নীল থেকে একটা নীল কাগজ মেঝেতে পড়ে। বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। খাঁচাটা একপাশে রেখে ঝুঁকে কাগজটা হাতে নেয়। পাশে থাকা সোফায় বসতে বসতে চিরকুট খুলে। নীল রঙা কাগজে কালো কালির গোটা অক্ষরে গোটা লেখা, অভিমানী বৃষ্টিকন্যার জন্য প্রেমিক পুরুষের সামান্য উপহার। বন্যা থ মেরে থাকে। অজান্তে দু ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে দাগুড়ে দাগুড়ে চোখ জ্বলা থেকে। পরমুহূর্তে আবার ঠোঁটে ফুটিয়ে তুলে স্লান হাসি। কি অদ্ভুত, তাই না? চোখে জল অথচ মুখে এক টুকরো হাসির রেখা। বৃষ্টিকন্যা আপন মনে বিড়বিড়ায়, বদলা নিচ্ছেন আমার থেকে, পালিয়ে গিয়ে প্রতিশোধ নিচ্ছেন, আপনাকে এড়িয়ে যাওয়ার শাস্তি দিচ্ছেন। বেশ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, অপেক্ষায় রইলাম আপনার ফিরে আসার। বৃষ্টিকন্যার গলার স্বর করুণ শোনায়। সাময়িক বিরহী না হয়, বিলীন নয়, তবুও বিশ্বাস তো আছে ফিরবে তো আমার কাছে। আবারও আমি চোখে ওই গভীর দৃষ্টিতে হারাবো, নিজের ভালোবাসার সাগরে নিজেকে ভাসাবো। শেষ গল্পটা তুমিই তো রবে বৃষ্টিকন্যার পাশে। বৃষ্টিকন্যার যে প্রেমিক পুরুষের পথ চেয়ে আছে, জলদি ফিরে এসো। প্রেমিক পুরুষের পলায়নে বৃষ্টিকন্যার রিক্তশূন্য দিনগুলো কাটতে লাগে। অপেক্ষার প্রহর কমতে থাকে। প্রেমিক পুরুষ কি বৃষ্টিকন্যার মতোই বিরহে আগুনে পড়ছে? 10তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে নিজের দৃষ্টি স্থির রেখে দেখেছে সে রূপলি আরো ছড়ানো চাঁদের দিকে। দূর থেকে বৃষ্টিকন্যার প্রতিচ্ছবি আঁকছে সে চাঁদের বুকে। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। বৃষ্টিকন্যার কাছে ফিরে যাওয়ার অপেক্ষা। একটা সময় আসলে হয়তো সব সম্পর্কে একটু দূরত্ব তৈরি করা দরকার। একে অপরের জীবনে একে অপরের ঠিক কতটা তখন টের পাওয়া যায়। 4 বছর। লন্ডন থেকে মেডিকেল কলেজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আদিতি। রোজকার মতো আজও মানুষটা আসতে দেরি করছে। আরও 5 মিনিট অপেক্ষা পর জায়ান গাড়ি নিয়ে আদিতের সামনে দাঁড়ায়। আদিতি গাল ফুলিয়ে গাড়ির দরজা ঠুকে ভেতরে ঢুকে। মেয়েটার অভিমানী চেহারা দেখে জায়ান নিঃশব্দে হাসে। সে যেমন কোনো আদিতিকে নিতেই আসতে দেরি করে ফেলে, নিজেও বোঝে না। জায়ান আদিতি লন্ডনে আরও 3 বছর আগে এসেছে। জায়ান তার পরিবারের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করেছে। তার অভিমত লোভী অহংকারী মানুষদের সাথে সে এক ছাদের নিচে থাকতে পারবে না। জায়ান এই কথাটা যখন বলে, তার মা যামিনী বেগম উল্টো আদিতিকে দোষারোপ করা শুরু করে। আদিতিকে তার ছেলের কান ভাঙিয়েছে। এক পর্যায়ে এসে জায়ান আদিতিকে নিয়ে বাড়ি ছাড়ে এবং তাদের সম্পর্ক ছিন্ন করে একেবারে বিদেশে চলে আসে। সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আর আদিতি মেডিকেল কলেজের স্টুডেন্ট। শাবাব আর জুঁইয়ের ডিভোর্স হয়েছে আরও 2.5 বছর আগে। ডিভোর্সটা করিয়ে নিয়েছিল শাবাবের মা রাজিয়া বেগম। রাজিয়া বেগম নিজের চোখের সামনে ছেলের জীবন ধ্বংস হয়ে যাওয়া মেনে নিতে পারছিলেন না। ভেবেছিলাম ছেলের ডিভোর্সটা করিয়ে আবার বিয়ে দেবেন, কিন্তু ডিভোর্স হলেও শাবাব দ্বিতীয়বার বিয়ে করতে পারেনি। শাবাব দ্বিতীয় বিয়ের ব্যাপারে সরাসরি নাকচ করে দিয়েছে। রাজিয়া বেগম এবার আর ছেলেকে জোর করেনি। একবার জোর করে বিয়ে দিয়ে দেখেছেন তার পরিণাম। রূপের পূজারী হওয়ার তিনি ফল পেয়েছেন। দুনিয়া উল্টে গেলেও এটা সত্য যে শাবাব বন্যাকে ভালোবাসে বলে হয়তো জুঁইকে কোনোদিন স্ত্রীর পূর্ণাঙ্গ অধিকার দিতে পারেনি। ভালোবেসে বলে হয়তো দ্বিতীয়বার বিয়ে করতে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে জুঁই ডিভোর্সের ব্যাপারে দ্বিমত করেনি। রাজিয়া বেগম তাকে ডিভোর্স দিতে বললে সে এক বাক্যে রাজি হয়ে যায়। কারণ ততদিন সে বিদেশি বড়লোকের সঙ্গে পরকীয়ায় মেতে উঠছিল। বারেক সাহেবের
বিষয়টা জানতেন। লোভের বশে জুইয়ের প্রেমিকের প্রচারণা তারা তিনজনে দেশের সব সয় সম্পত্তি বিক্রি করে পা দিয়েছিল বিদেশে মৃত্যু। কিন্তু ওই যে লোভে পাপ পাপে মৃত্যু, জুইয়ের প্রেমিক তো মানব পাচারের চক্রের সঙ্গে জড়িত। জুইকে একেবারের জন্য নিজের হাতের মুঠে নিয়ে নাচিয়ে জুইকে আর তার বাবা মাকে পাচার করে দেয়। জুই, বারেক সাহেব আর জামিনী বেগম কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আসতে পেরেছে ঠিকই, কিন্তু দেশের মাটিতে খেয়ে পড়ে বাঁচার মতো বাকি ছিল না অর্থ না জমি জায়গা। যে টাকা লোভের বসে তারা একে অপরের অন্যায় করে গেছে, সেই লোভে তাকে নিঃস্ব করে দিছে। মাস গেলে জায়েন এককালীন কিছু টাকা পাঠিয়ে দেয়। যতই হোক নিজের বাবা মা তো ফেলে দিতে পারে না, খেয়ে পড়ে অন্তত বাঁচিয়ে রাখা ছেলে হিসেবে তার কর্তব্য। বারেক সাহেবের জামিনী বেগম বন্যার দ্বারে গিয়েছিল ঠিকই নিজের কৃতকর্ম ক্ষমা, তবে ক্ষমা চাওয়াটা আসল উদ্দেশ্য ছিল নাকি ক্ষমা চাওয়ার বাহানা? কিছু অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়া তা নিয়ে যথেষ্ট সংশয়। বন্যা সেদিন সরাসরি তাদের জানিয়ে দিয়েছিল, আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করবো না, তবে তোমাদের ক্ষতি আমি চাই না। যতই হোক তোমাদের জন্য আমি সুখের সন্ধান পেয়েছি। তোমাদের কর্মের শাস্তি উপরাল্লাই তোমাদের দেবে, আর থাক ইহকালে তোমাদের ক্ষমা করার। তাহলে বলবো, বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা উপহার হিসেবে পাওয়া। মানুষের পার্থিব কর্মের মানুষ কোনো না কোনোভাবে পৃথিবীতে ফল পেয়ে থাকে, আর থাকে পরাপরে চলা। উপর আল্লাহর বিচার কর্ম অতি সূক্ষ্ম, পাপের শাস্তি থেকে রেহাই পাওয়া। প্রকৃতিতে আর তখন বর্ষাকাল, আকাশে কাজল মেঘে আনাগোনা, হুট করে বর্ষণ। তেমনি এক বৃষ্টিমুখর রাতে আধারের কারণে কাজল কালো মেঘগুলো আলাদা স্বস্তিতে চোখে পড়ে। আকাশ তখন জলের বর্ষণে ধরণীকে ভিজিয়ে মত্ত। রাত 9:30। আদিত্য ছোট্ট আব্রকে কোলে নিয়ে বেডরুমে ঢুকে। ছেলেটা একদম ন্যাওটা। ঘুম থেকে উঠে তার বাবাকে চাই, রাতে ঘুমাতে গেলে বাবা চেকে। এতক্ষণ আদিত্য ডাইনিং রুমে আর ড্রয়িং রুমে পায়চারি করতে করতে আব্রকে ঘুম পাড়েছিল। ঘরে ঢুকে বারান্দা ঢোকার আগে থাই গ্লাসের সামনে পর্দা দেওয়া দেখে খটকা লাগে আদিত্যর। আবরাকে কোলে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে, পর্দাটা সরাতে তখনই চোখে পড়ে বৃষ্টি বিলাসের মতো বৃষ্টিকন্যা। হয়তো দীর্ঘশ্বাস ফেলে, এই রাত বেরোতে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হবে। নিজ্ঞাত কাল সকাল থেকে কাঁথা মুড়ি দিয়ে জ্বরের ঘরে কাঁপাকাঁপি করবে। আদিত্য কপট রাগ দেখে বৃষ্টিকন্যা গাল ফুলে বলবে, বকবে না, আসো আমাকে জড়িয়ে ধরে থাকো, দেখবে আমার জ্বরে লেজ গুটিয়ে পালিয়েছে। আদিত্য সেও তাই করবে। বন্যা তখন আদিত্যর উপস্থিতি টের পায়। তাদের মধ্যেকার দূরত্ব যখন এক হাত থেকে কমে যায়, তখন বন্যার নাকে এসে চিরপরিচিত ঘ্রাণ। পেছনে ফিরতে আদিত্যর কৌশলে বন্যার কোমর জড়িয়ে দিয়ে নিজের কাছে নিয়ে আসে। বৃষ্টিকন্যার কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলে, শেষ গল্পটাই শুধু তুমি। সমাপ্ত। দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।